আজকে একেবারে ঘরে থাকা উপকরণেই তৈরি করব অথেন্টিক কালাভুনা। এই কালাভুনা তৈরিতে আমি কোনো নামি দামি মশলা ব্যবহার করব না। আমার সম্পূর্ণ রেসিপি ফলো করে যদি একবার ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে বলতেই হবে এটাই হচ্ছে বেস্ট কালাভুনা। আজকে কালাভুনা তৈরির সবকিছুর সঠিক পরিমাপ সহ A to Z আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ অথবা 250 ml নিয়ে নিলাম রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে গেলে একই কাপের 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি 1.5 কেজি মাংসের কালাভুনা তৈরি করব। এই মাংসের পরিমাপ অনুযায়ী আমাদের এখানে এই একই কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা লাগবে। তাই 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম অনেকটা সোনালী কালার হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আরেকটু নাড়বো। যখন এরকম একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিব। যতটা সম্ভব তেল ঝরিয়ে এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নেবেন। তো সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর এই গরম তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেল কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। 1.5 কেজি গরুর মাংস কেটে বেছে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলোকে আমি অনেক বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। এখানে অবশ্যই হাড় চর্বি সহ মাংস নেবেন, তাহলে কালাভুনার টেস্ট খুবই ভালো হবে। এখন 1.5 কেজি মাংসের জন্য আমি সমস্ত মশলাই আপনাদের দেখিয়ে দিব। প্রথমেই নিয়েছি আস্ত গরম মশলা। এখানে 5 থেকে 6টি নিয়েছি সবুজ এলাচ, 4 টুকরা নিয়েছি দারচিনি, তারপর নিয়েছি 2টা বড় কালো এলাচ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ও 3টা লবঙ্গ নিয়েছি। তারপর নিয়েছি 3টা তেজপাতা, তারপর একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি। জয়ত্রীটাকে যতটুকু সম্ভব হাত দিয়ে ভেঙে এভাবে ছোট ছোট করে নিতে হবে। তারপর নিয়েছি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ। এই জয়ফলটাকেও কিন্তু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। দেখুন জয়ফলটাকে আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এই সমস্ত আস্ত গরম মশলাগুলোকেই আমি মাংসের মাঝে দিয়ে দিব। তারপর যে পেঁয়াজটা বেরেস্তা করলাম সেটা কিন্তু সম্পূর্ণ মিলিয়ে এই 1 কাপই হয়েছে। এই 1 কাপের পুরোটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিতে হবে। একই কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। আমি এরকম একটা নর্মাল চায়ের চামচের সাহায্যে সমস্ত মশলাই মেপে নিব। প্রথমে চায়ের চামচের 1.5 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। তারপর এরকম 1.5 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া। 2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। 1.5 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরকম ভর্তি করে 1 চা চামচ দিলাম জিরার গুঁড়া। হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। এখন কালাভুনা তৈরির মেইন উপকরণ, মানে মেইন যে মশলাটা, সেটা হচ্ছে রাঁধুনি সজের গুঁড়া। তো রাঁধুনি সজের গুঁড়া দিয়ে দিলাম এরকম ভর্তি করে 1 চা চামচ। অনেকেই রাঁধুনি সসটা চিনেন না, আপনাদের সুবিধার্থে আমি মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। রাঁধুনি সস হচ্ছে এরকম একটা গোটা মশলা, যেটা যে কোনো মুদি দোকান অথবা বাজারে কিনতে পাওয়া যাবে। এটা বাজার থেকে কিনে এনে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর মশলাটাকে শুকনো খোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। কালাভুনার অথেন্টিক টেস্ট পেতে চাইলে এই রাঁধুনির গুঁড়া কিন্তু আপনাকে দিতেই হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। প্রথমেই লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ কালাভুনা রান্না শেষ হতে হতে দেখা যাবে শেষের দিকে এটা পরিমাণে অনেকটাই কমে যাবে। তাই প্রথম দিকে লবণ কম দিয়ে পরবর্তীতে লবণ টেস্ট করে আবারও অ্যাড করে দিবেন। মাংসের সাথে সমস্ত মশলাই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে কিন্তু মাংসের ভিতরে সমস্ত মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিলাম। এখন এই মাংসটাকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম আঁচে এটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। মাংস থেকে যদি যথেষ্ট পানি বের হয় তাহলে কিন্তু আমি আর এখানে কোনো বাড়তি পানি অ্যাড করব না। যদি দেখি মাংস থেকে আরও অনেকটা পানি বের হয়, তাহলে এই মাংস থেকে উঠে আসা পানি দিয়েই আমি এটা আস্তে আস্তে কুক করে নিব। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। আবারও প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু আরও অনেকটা পানি বের হয়েছে। অর্থাৎ আমার এই মাংস রান্নায় আর বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। এই মাংস থেকে উঠে আসা পানি দিয়েই সম্পূর্ণ রান্না আমি শেষ করতে পারবো। মাংস থেকে যদি যথেষ্ট পানি বের না হয় তাহলে এখানে অল্প করে গরম পানি অ্যাড করবেন। অবশ্যই অল্প পরিমাণ করে গরম পানি অ্যাড করতে হবে, একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এভাবে কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই মাংসটা যেন নিচে পোড়া লেগে না যায়। কালাভুনার মাংস কিন্তু অবশ্যই চুলার কম আঁচে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করতে হবে। দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে জাল হওয়ার ফলে এই মাংসের কালার কিন্তু এমনিতেই অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমি এই মাংসটাকে সব মিলিয়ে প্রায় 1 ঘন্টার মতো রান্না করব। তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসছি। প্রায় 1 ঘন্টা পর। এ পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমি আবারও বলছি, আপনাদের মাংস থেকে যদি যথেষ্ট পানি বের না হয় তাহলে এখানে গরম পানি ব্যবহার করবেন হাফ কাপ করে।
প্রথমে হাফ কাপ ব্যবহার করবেন, পরবর্তীতে যদি দেখেন পানি শুকিয়ে গেছে তখন আরেকটু অ্যাড করে দিবেন। একবারে বেশি কিন্তু গরম পানি দেওয়া যাবে না। কালাভুনার রান্নাটা হচ্ছে চুলার কম আঁচে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে। দীর্ঘ সময় আস্তে আস্তে রান্না হওয়ার ফলে এর কালার কিন্তু এমনিতে অনেকটা চেঞ্জ হয়ে যায়। মাংস সেদ্ধ হয়ে যখন ঝোল একদমই শুকিয়ে গেছে তখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ও হাফ চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি সজের গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দিয়ে আর নাড়াচাড়া করব না, চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো। মাংসটা রান্না হতে থাক, পাশের চুলায় আমরা চলুন একটা ফোড়ন তৈরি করি। প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। কালাভুনার অথেন্টিক টেস্ট পেতে চাইলে এই পর্যায়ে আপনাকে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি ও কিছু শুকনো মরিচ নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1.25 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিউব করে কেটে তারপর এই কোষগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিভাবে কেটেছিলাম। তো এভাবে কেটে কোষগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু এরকম শেপে চলে আসবে। তেলের মাঝে মশলাগুলোকে দিয়ে এটা নাড়তে থাকবো। চুলার খুব বেশি আঁচে নাড়বেন না, তাহলে কিন্তু এখানে খুব দ্রুত কালার চলে আসবে। এই মশলাগুলোকে আমি একদম সোনালি কালার করে ফেলবো না। তো এগুলো ব্রাউন কালার হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের মাঝে হালকা হালকা একটা ব্রাউন কালার চলে আসবে। ঠিক এ পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে। তো এই ফোড়নটা এরকম কিছুটা ভাজা হয়ে গেলেই আমি এটা পাশের চুলায় মাংসের মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে কোনো প্রকার নাড়াচাড়া করা ছাড়াই প্যানটাকে চুলার কম আঁচে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে এখান থেকে যে কি সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আমার প্রত্যেকটা পরিমাপ ফলো করে এই কালাভুনা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে মনে হবে এটাই হচ্ছে বেস্ট কালাভুনা। আমার কাছে মনে হয় কালাভুনা তৈরির এর থেকে সহজ ও মজার কোনো রেসিপি আর হতেই পারে না। কালাভুনা মানেই মাংসটা ভেজে ভেজে কালো করে ফেলা না। কালাভুনা জাল হতে হতে এমনিতেই কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন এখান থেকে পুরোপুরি তেলটা বের হয়ে গেছে ঠিক তখন চুলা বন্ধ করে দিবেন। অরিজিনাল কালাভুনায় কোনো ঝোল থাকবে না। কালাভুনা এরকম একটা তেল তেলে ভাব থাকবে, এটাই হচ্ছে অথেন্টিক কালাভুনা। এটাতে কিন্তু তেলের পরিমাণ বেশিই থাকবে। অনেকেই বলেন কালাভুনাতে এত তেল কেন? তেল বেশি না হলে কিন্তু কখনোই কালাভুনা হবে না। এটা যেহেতু খুব একটা স্বাস্থ্যসম্মত না, তাই আমরা এটা রেগুলার রান্না করব না। যখন রান্না করব অথেন্টিক রান্নাটাই করব, তাই না?